সোভিয়েত সমাজতন্ত্রের বিফলতার কারণ। 1917 সালের নভেম্বর মাসে লেনিনের নেতৃত্বে এক অসাধারণ বিপ্লবের ভেতর দিয়ে সোভিয়েত রাষ্ট্রের জন্ম হলো। শ্রমিক, কৃষক ও দরিদ্র জনগণ রাশিয়ায় বলশেভিক পার্টির দ্বারা সংগঠিত হয়ে এই বিপ্লবকে সফল করে তুলল এবং পৃথিবীর ইতিহাসে এই দ্বিতীয়বার জমিদার, পুঁজিপতি ইত্যাদি ধনিক শ্রেণীর হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে গরিব মানুষের রাষ্ট্র স্থাপন করল। তোমরা আগে পড়েছ, এই ধরনের গরিবের রাষ্ট্র প্রথমে স্থাপিত হয়েছিল ফ্রান্সের প্যারি মহানগরীতে 1871 সালে। তার নাম ছিল প্যারি কমিউন। এই প্যারি কমিউনে প্যারি নগরের শ্রমিকরা 72 দিন রাজত্ব করেছিল, কিন্তু দেশি ও বিদেশি বুর্জোয়াদের আক্রমণে 72 দিন পর পরম বিক্রমের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাজয় হয় এবং বহু শ্রমিক নেতাকে বুর্জোয়া শ্রেণী নিষ্ঠুরভাবে হত্যা করে। প্যারি কমিউনের শিক্ষা নিয়েই লেনিন নভেম্বর বিপ্লব সফলতার সঙ্গে চালিয়ে যেতে পেরেছিলেন এবং তিনি যে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র স্থাপন করেন তা 72 বছর টিকেছিল। লেনিনের প্রতিষ্ঠিত এই সোভিয়েত রাষ্ট্র সম্পূর্ণ নতুন ধরনের রাষ্ট্র ছিল। এই রাষ্ট্রে যেহেতু শ্রমিক শ্রেণীর হাতে ক্ষমতা ছিল, তাই তারা সহজেই বেকারত্বের গ্লানি মুছে ফেলেছিল ও সকলের কাজের ও জীবিকার জন্মগত অধিকার সেখানে স্বীকৃত হয়েছিল। উৎপাদন যন্ত্রে সমাজের সকলের অধিকার স্থাপিত হয়েছিল এবং মুনাফার জন্য উৎপাদন বন্ধ হয়ে শ্রমিকদের শোষণের শেষ হয়েছিল। শুধু তাই নয়, অতি অল্প সময়ের ভেতর এই অভিনব রাষ্ট্র সবচেয়ে পিছনে পড়ে থাকা দেশ থেকে ইউরোপের ভেতর সবচেয়ে শক্তিশালী অগ্রগামী রাষ্ট্রে উন্নত হয়েছিল। এমনকি পৃথিবীর ভেতর সর্বাপেক্ষা শক্তিশালী মার্কিন দেশের সমতুল্য এক সুপার পাওয়ার বলে গণ্য হয়েছিল। বিপ্লবের পূর্বে রাশিয়ার জনসাধারণ অত্যন্ত উৎপীড়িত, শোষিত ও অপমানিত হয়ে জীবন কাটাত। কিভাবে এই পিছনে পড়ে থাকা উৎপীড়িত মানুষের দল এই নতুন রাষ্ট্রে জেগে উঠল এবং বিশ্বের দরবারে একটা বড় আসন করে নিল, তার কথা তোমরা কবিগুরু রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি বইটাতে পাবে। উন্নতির এই উচ্চ শিখর থেকে হঠাৎ গত 3 বছরের ভেতর এই মহাদেশ কিভাবে ছিন্ন ভিন্ন হয়ে ধ্বংসপ্রায় হয়ে গেল তা ভাবলে সত্যি অবাক হতে হয়। সোভিয়েত রাষ্ট্রের বিলুপ্তির ফলে সাম্রাজ্যবাদীরা ও পৃথিবীর সব দেশের বুর্জোয়া শ্রেণী যেমন আহ্লাদে উৎফুল্ল হয়ে উঠেছে, তেমনি শ্রমিক, কৃষক, দরিদ্র, খেটে খাওয়া মানুষ ও সমাজতন্ত্রে যারা বিশ্বাস করে ও সমাজতন্ত্রের জন্য যারা আজীবন সংগ্রাম করে আসছেন, তারা অত্যন্ত নিরুৎসাহী হয়ে পড়েছেন। এমনকি কেউ কেউ সমাজতন্ত্রের ও মার্কসবাদের ও লেনিনবাদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। সমাজতন্ত্রের পরাজয় কিন্তু এই প্রথম নয়। মার্কাস নিজেই বলে গেছেন, যতদিন পর্যন্ত শ্রমিক শ্রেণী সম্পূর্ণ মুক্তিলাভ না করবে, ততদিন পর্যন্ত বারে বারে পরাজয়ের ভেতর দিয়েই শ্রমিক শ্রেণীর বিপ্লব এগিয়ে যাবে। 1848 খ্রিস্টাব্দে প্যারিস নগরীর শ্রমিক শ্রেণী প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। সে বিদ্রোহ 5 দিন কঠোর সংগ্রামের পর বহু রক্তপাতের ভেতর দিয়ে বুর্জোয়া শ্রেণী নৃশংস আক্রমণে পরাজিত হয়েছিল। 1871 সালের প্যারি কমিউনের কথা আগেই বলেছি। এই কমিউনে শ্রমিক শ্রেণী সমাজবাদী পার্টির অনেক আইন প্রচলিত করেছিল, কিন্তু বুর্জোয়াদের আক্রমণে ও নিজেদের অনেক ভুলের জন্য 72 দিন মাত্র স্থায়ী হতে পেরেছিল। শ্রমিক শ্রেণী প্রতিষ্ঠিত এই প্রথম রাষ্ট্রের পতনের পর তাদের ভেতর ও তাদের অন্যান্য দেশের সমর্থকদের ভেতর যে গভীর নৈরাশ্য ও হতাশা জন্মেছিল, তা সোভিয়েতের পতনের পরে হতাশার সঙ্গে তুলনা করা যায়। স্পেনের 1976 সালের কমিউনিস্ট নিধনযোগ্য সমাজতন্ত্রীদের মনে গভীর হতাশা সৃষ্টি করেছিল। এইভাবে বহু ব্যর্থতার ভেতর দিয়েই শ্রমিক শ্রেণীর আন্দোলন ক্রমেই অগ্রসর হচ্ছে এবং ব্যর্থতার শিক্ষা নিয়ে পরের আন্দোলন আরও শক্তিশালী হয়ে দেখা দিচ্ছে। সুতরাং সোভিয়েতের ব্যর্থতা সমাজতন্ত্রের পক্ষে আপাতত ক্ষতিকর হলেও ভবিষ্যৎ সমাজতন্ত্রী সমাজ গঠন করতে যে যথেষ্ট সাহায্য করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভবিষ্যতের আন্দোলনের সাফল্যের জন্য সোভিয়েতের ব্যর্থতার কারণগুলো স্থিরভাবে সম্পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও পূর্ব সংস্কার মুক্ত মন দিয়ে বিশ্লেষণ করা দরকার। সোভিয়েত সমাজতন্ত্রের পতনের
কারণগুলো পরস্পরের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে সেগুলো আলাদা আলাদা করে বিশ্লেষণ করা খুবই মুশকিল। আমরা সেগুলো বোঝার ও বলার সুবিধার জন্য আলাদা আলাদাভাবে আলোচনা করছি। তবে এটা মনে রাখা দরকার যে এই সব কারণগুলোই একসঙ্গে কাজ করছে এবং পরস্পরকে শক্তিশালী করছে। এই কারণগুলোর ভেতর একটা বড় কারণ হলো প্রতিষ্ঠার পর থেকেই সোভিয়েত দেশকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হতো চারপাশের সাম্রাজ্যবাদী শত্রুদের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে। সোভিয়েতের শ্রমিক কৃষকদের রাজত্ব ধ্বংস করে দিয়ে সেখানে আবার ধনী বুর্জোয়া ও জমিদার শ্রেণীর রাজত্ব স্থাপন করতে এবং সমাজতান্ত্রিক উৎপাদন প্রথাকে ভেঙে দিয়ে পুঁজিবাদী উৎপাদন প্রথা ফিরিয়ে আনার জন্য সাম্রাজ্যবাদী দেশগুলো আপ্রাণ চেষ্টা আরম্ভ হয় 1917 সালের অক্টোবর বিপ্লবের পর থেকেই। বিপ্লবের প্রথম দিন থেকেই তারা সৈন্য সামন্ত নিয়ে ভেতরকার বুর্জোয়া ও জমিদারদের সঙ্গে যোগ দিয়ে নবজাত সোভিয়েত সরকারকে আক্রমণ করে, কিন্তু সোভিয়েতের লাল ফৌজের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে তারা সোভিয়েত দেশ থেকে পালিয়ে যায়। সম্মুখ সমরে পরাজিত হয়ে তারা সোভিয়েত দেশের লোকদের ভাত কাপড়ে মারবার চেষ্টা করে এবং সোভিয়েত দেশের সব আমদানি ও রপ্তানি বয়কট করে। এসব করেও যখন সোভিয়েতকে কাবু করতে পারল না, তখন গুপ্ত ষড়যন্ত্র ও মিথ্যা প্রচার করে সোভিয়েতের লোকদের বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকে। এইসব আক্রমণ ও চক্রান্ত থেকে আত্মরক্ষা করার জন্য সোভিয়েত সরকারকে একদিকে যেমন জাতীয় আয়ের একটা মোটা অংশ, শতকরা 26 ভাগেরও বেশি কিছু দেশ রক্ষার খাতে নিয়োজিত করতে হয়, অন্যদিকে দেশের ভেতর শাসন অত্যন্ত কড়াকড়িভাবে চালাতে হয়। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নতির গতি লগ্নি মূলধনের অভাবে যতটা দ্রুত হতে পারত ততটা হলো না। সঙ্গে দেশের স্বার্থে ব্যক্তি স্বাধীনতাও অনেকখানি খর্ব করতে হয়। প্রথম মহাযুদ্ধের পর মুসোলিনি ও হিটলারের শক্তি ইউরোপে যতই বাড়তে লাগলো, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে খোলাখুলি আক্রমণের সম্ভাবনাও ততই বাড়তে লাগলো। এর ফলে স্ট্যালিন দেখলেন দ্রুতই দেশে ভারী শিল্পের প্রসার করতে না পারলে দেশ রক্ষা করা সম্ভব হবে না। কিন্তু ভারী শিল্প, বিশেষ করে যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র তৈরি করতে হলে প্রচুর মূলধন দরকার। কারখানা শিল্পে সোভিয়েত তখনও বিশেষ উন্নত না হয় খনিজ কাঁচামাল ও খাদ্যশস্য বিদেশে চালান দিয়ে বিদেশি মুদ্রা জোগাড় করে তাই দিয়ে যন্ত্রপাতি কিনে দ্রুত কলকারখানা স্থাপন করা ছাড়া অন্য কোনো পথ ছিল না। তাই স্ট্যালিনের নেতৃত্বে একদিকে যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করা হলো দ্রুত কলকারখানা শিল্পের বিস্তারের জন্য, তেমনি গ্রামে চাষিদের সংগঠিত করা হলো যৌথ খামার স্থাপন করার জন্য। যৌথ খামার ব্যবস্থা প্রবর্তনের ফলে কৃষিতে যন্ত্রের সাহায্যে উৎপাদন পদ্ধতির সুযোগ করে দিল। এই সময় সোভিয়েত কৃষিতে উৎপাদনের যে অগ্রগতি দেখা গেল তা কিন্তু দীর্ঘকাল স্থায়ী হয়নি। কৃষিতে উন্নতির গতি কেন রুদ্ধ হলো তা বিশদ বিশ্লেষণ প্রয়োজন। তবে সাধারণভাবে বলা যায়, যৌথ খামার কর্মীদের মধ্যে ক্রমশই উৎপাদনের ব্যক্তিগত উদ্যোগ কমে আসছিল। উৎপাদনের অগ্রগতি রোধের এটা একটা বড় কারণ। উৎপাদনের অগ্রগতি রোধের কুফলটা কিছুদিনের ভেতরই দেখা গেল। সেটা হলো কৃষির অবনতির সঙ্গে সঙ্গে খাদ্য সমস্যার আবির্ভাব। কৃষির উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের মোট মূলধন ও রপ্তানি কম হতে লাগলো এবং বিদেশ থেকে কলকবজা আমদানি করার জন্য বিদেশি মুদ্রা ধার করতে হলো। পরবর্তীকালে সোভিয়েতের অর্থনৈতিক সংকটের এটাই একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিদেশি সাম্রাজ্যবাদীদের আক্রমণের সম্ভাবনা যতই ঘনিয়ে আসছিল, ততই দ্রুত ভারী শিল্প ও অস্ত্রশস্ত্রের কারখানা স্থাপনের প্রয়োজন বাড়ছিল এবং এই কাজ করতে গিয়ে কঠোর অর্থনৈতিক প্রশাসনিক ব্যবস্থা নিতে হয়েছিল। ফলে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হবার পরও ঠান্ডা যুদ্ধ চলল এবং এই সব কঠোর প্রশাসনিক ব্যবস্থা শিথিল করা গেল না। গণতান্ত্রিক প্রশাসন চালু না থাকায় একটা কুফল হলো এই যে যারা দেশ শাসনের দায়িত্বে ছিলেন তারা জনসাধারণের কাছে কোনো রকম দায়বদ্ধ না থাকায় ধীরে ধীরে ভ্রষ্টাচারী ও ক্ষমতালোভী হয়ে উঠলেন এবং নিজেদের স্বার্থে প্রশাসন চালাতে লাগলেন। যেহেতু দেশের প্রশাসন কমিউনিস্ট পার্টির নির্দেশেই চলত, তাই কমিউনিস্ট পার্টির নেতা ও কর্মকর্তারা একই দোষে দুষ্ট হয়ে পড়লেন। এর ফলে ধীরে ধীরে জনসাধারণের কাছ থেকে তারা দূরে সরে গেলেন এবং তাদের কাছে লোভী, স্বার্থান্ধ, ভ্রষ্টাচারী বলে আখ্যায়িত হতে লাগলেন।
এইভাবে কমিউনিস্ট পার্টি ও মার্কসবাদ জনসাধারণের কাছ থেকে দূরে সরে গেল। শুধু যে প্রশাসনের গণতন্ত্রের শেষ হলো তা নয়, কমিউনিস্ট পার্টির ভেতর গণতন্ত্র নষ্ট হয়ে গেল এবং পার্টি নেতৃত্ব ও পার্টির সাধারণ সদস্যদের মধ্যে দূরত্ব ক্রমশই বাড়তে থাকলো। পার্টির নেতারা তাদের তোষামোদকারী অনুগতদের শুধু পার্টির ভেতরে স্থান করে দিলেন ও ধাপে ধাপে নেতৃত্বের সিঁড়ি বেয়ে উপরের দিকে তুলে দিলেন। তাই আমরা দেখতে পাই যে পার্টি নভেম্বর বিপ্লবের সময় অসম সাহসিকতা ও আত্মত্যাগের চরম দৃষ্টান্ত রেখেছিল। সেই পার্টি এবার ঝড়ের প্রথম ঝাপটাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। পার্টি ক্ষমতায় এলে এইরকম একটা অধোগতি হবার সম্ভাবনা সম্বন্ধে লেনিন খুব সচেতন ছিলেন এবং এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য পার্টিকে সতর্ক করেছিলেন। 1917 সালে বিপ্লবের পর থেকে বলশেভিক পার্টির সভ্য সংখ্যা দ্রুত বেড়ে যায়। 1918 সালের এপ্রিল মাসে পার্টির সভ্য সংখ্যা ছিল 80,000। ওই বছরই আগস্ট মাসে হলো 2,40,000 এবং 1919 সালে হলো প্রায় 3,14,000। লেনিন লিখেছেন, আমরা পার্টির এইরকম দ্রুত বৃদ্ধি দেখে শঙ্কিত, কেননা ভাগ্যোন্বেষী ও ভুয়া মার্কসবাদী যাদের গুলি করা উচিত, এরা প্রাণপণ চেষ্টা করে যাতে তারা ক্ষমতায় আসা যায় পার্টির ভেতর ঢুকতে পারে। লেনিন এইসব সুবিধাভোগী স্বার্থান্বেষী ও অবিশ্বস্ত লোক যারা পার্টির ভেতর ঢুকে 2 পয়সা কামিয়ে নিতে চায় তাদের সম্বন্ধে সম্পূর্ণ সচেতন ছিলেন এবং গণতান্ত্রিক কাঠামো বজায় রেখে এইসব সুবিধাবাদীদের হাত থেকে পার্টিকে রক্ষা করার ব্যবস্থা করেছিলেন। দুঃখের বিষয়, পার্টির ভেতরকার গণতান্ত্রিক কাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এইসব সুবিধাবাদী চাটুকাররা পার্টির দায়িত্বপূর্ণ নেতৃত্বের স্থানগুলো দখল করে নেয়। ফলে সোভিয়েতের কমিউনিস্ট পার্টি জনসাধারণের থেকে ক্রমে ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ে। গর্বাচেভের পেরিস্টিকো ও ক্লানস্টোন সংস্কারের মধ্যে এক নতুন পরিস্থিতির সূচনা করল। গর্বাচেভ যখন সোভিয়েত অর্থনীতির পরিবর্তনের প্রয়োজনের কথা বলেন, যখন বিশ্বের শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে উৎপাদন শক্তিকে ভোগপণ্যের প্রয়োজনের ব্যবহার করতে চান, তখন সকলেই গর্বাচেভকে সমর্থন করলেন। কিন্তু কার্যত দেখা গেল সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তিগুলোর সঙ্গে আপোষের বিনিময়ে তিনি সমাজতান্ত্রিক ব্যবস্থার শক্তিশালী ভিত্তিগুলো, যেমন মৌলিক শিল্পগুলোর উপর রাষ্ট্রের কর্তৃত্ব ইত্যাদি একের পর এক বিসর্জন দিলেন। পক্ষান্তরে অর্থনীতির উন্নতির জন্য নতুন কোনো কার্যকর পদক্ষেপও করতে পারলেন না। বাস্তবিক পক্ষে গর্বাচেভের আমলেই সোভিয়েতের অর্থনীতির অধোগমন দ্রুততর হলো। গর্বাচেভের কর্মপদ্ধতির অন্যতম ত্রুটি ছিল তিনি কমিউনিস্ট পার্টিকে বাদ দিয়ে প্রধানত ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করতেন। এই সময় সোভিয়েত ইউনিয়নের ভেতরে বাহিরে প্রতিক্রিয়াশীল শক্তি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে ক্রমাগত আক্রমণ চালাচ্ছিল তার বিরুদ্ধে কমিউনিস্ট পার্টিকে সক্রিয় করার চেষ্টা করা হলো না। পক্ষান্তরে গর্বাচেভের বক্তব্যের মধ্যে স্ট্যালিনের সমালোচনা করা হলো, কিন্তু সমাজতন্ত্রের নীতির শ্রেষ্ঠত্বের কথা, শ্রমিক শ্রেণীর পার্টির নেতৃত্বের কথা বলা হলো না। সোভিয়েত সমাজ ব্যবস্থার সাফল্যগুলিকে রক্ষা করার জন্য, সোভিয়েত ইউনিয়নের সংহতি রক্ষা করার জন্য পার্টি সংগঠনকে ব্যবহার করার কোনো প্রচেষ্টাই গর্বাচেভ করলেন না। জনসাধারণ হয়তো এই বিচ্যুতিপূর্ণ ভ্রষ্টাচারী সরকারের শাসন আরও কিছুদিন সহ্য করে নিত যদি তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি অব্যাহত থাকত। নানা প্রতিকূলতা সত্ত্বেও যুদ্ধের আগ অবধি তাদের অবস্থার নিশ্চিতই অনেক উন্নতি হয়েছিল। এমনকি যুদ্ধের ফলে দেশের কলকারখানা ও জমি জমার প্রচুর ক্ষতি হলে 1970 সাল অবধি তাদের অবস্থা ক্রমেই ভালো হচ্ছিল। কিন্তু 1970 সাল থেকে তাদের অবস্থা কোনো উন্নতি তো হলোই না, বরং নানাভাবে তাদের অবস্থা খারাপ হতে লাগলো। অর্থনৈতিক উৎপাদনের দিক থেকে সোভিয়েত দেশ সাম্রাজ্যবাদী দেশগুলোর তুলনায় দ্রুত পিছিয়ে পড়তে লাগলো। এর প্রধান কারণ হলো সোভিয়েত কারখানায় ও কৃষিতে যুদ্ধোত্তর যুগের আবিষ্কার করা উন্নত ধরনের উৎপাদন যন্ত্র ও কলাকৌশল ব্যবহার করতে না পারা। যুদ্ধের পর থেকেই পৃথিবীর সব দেশই উৎপাদনের কলাকৌশল অভাবনীয় পরিবর্তন আসে। কম্পিউটার ও স্বচালিত যন্ত্রপাতি আবিষ্কার হয়। কৃষিতেও নানা প্রকার বহু ফলন বীজ, রাসায়নিক সার ও চাষের উন্নত ধরনের প্রথা চালু হয়, যার ফলে মানুষের উৎপাদন শক্তি বহুগুণ বেড়ে যায় এবং নতুন নতুন ভোগ্যপণ্য, ওষুধপত্র ও চিকিৎসা পদ্ধতি ইত্যাদি আবিষ্কার হয়ে মানুষের জীবনযাত্রার মান
অনেকখানি উন্নত হয়ে যায়। সোভিয়েত দেশের বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়াররা এইসব আবিষ্কার পিছিয়ে ছিলেন না, কিন্তু তাদের উৎপাদন ব্যবস্থায় এমন একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছিল যার ফলে এইসব উন্নত কলাকৌশল নিজেদের কলকারখানায় বা কৃষির কাজে লাগানো অত্যন্ত ঢিলে তালে হচ্ছিল এবং তা অনেক ক্ষেত্রে তা সম্পূর্ণ বাতিল হয়ে যাচ্ছিল। এই ভয়ে তারা নতুন কলকব্জা বসাতে মোটেই রাজি হতো না। এই কারণে সোভিয়েত দেশের ফ্যাক্টরিগুলো শুধু সংখ্যায় বাড়ল, কলকব্জা ও উৎপাদন পদ্ধতির গভীরতা বাড়ল না এবং শ্রমিকদের মাথাপিছু উৎপাদনের হার একই রকম থেকে গেল। ফলে যদিও নানা প্রকার আবিষ্কারের দরুন উৎপাদন শক্তি পশ্চিমের অন্যান্য দেশের মতোই বেড়ে গেল, কিন্তু এই বর্ধিত উৎপাদন শক্তি কাজে লাগানো গেল না। দেশের উৎপাদন ব্যবস্থা তা কাজে লাগাবার পথে এক বিরাট বাধা হয়ে উঠল। উৎপাদন ব্যবস্থায় এই অনমনীয়তার জন্য নতুন উৎপাদন শক্তি সোভিয়েত তেমন কাজে লাগাতে সমর্থ হয়নি যতটা পেরেছিল পশ্চিমের ও জাপানের বহুজাতিক কোম্পানিগুলো। উৎপাদন ব্যবস্থায় এই বিশৃঙ্খলা সৃষ্টি হলো যখন আমলাতন্ত্র ও স্বার্থন্বেষী প্রশাসকরা উৎপাদনের নিয়ন্ত্রণ করতে থাকে। তারা অর্থনীতির নিয়ম অনুসরণ না করে ব্যক্তিগত খেয়াল অনুযায়ী নানা নির্দেশ দিয়ে উৎপাদনের উপর কর্তৃত্ব করতে থাকেন। এই ব্যবস্থা উৎপাদনের বৃদ্ধির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল। মার্কেসের একটা প্রধান আবিষ্কার হলো উৎপাদন শক্তির ও উৎপাদন ব্যবস্থার ভিতর সংঘাত, যার ফলে হয় সমাজ বিপ্লব। এই সংঘাতের ফলে পুঁজিবাদী সমাজ একদিন ভেঙে পড়বে ও সমাজবাদী উৎপাদন প্রথা চালু হবে। সেখানে উৎপাদন শক্তির সম্পূর্ণ বিকাশ সম্ভব হবে, কারণ উৎপাদন মুনাফার জন্য না হয়ে মানুষের ব্যবহারের জন্য হবে। সুতরাং এই সমাজে বাজারের প্রশ্ন থাকবে না বলে উৎপাদনকে সংকুচিত করে রাখার প্রয়োজন হবে না। মার্কসের সমাজ বিপ্লবের এই সূত্র যে শুধু পুঁজিবাদী সমাজের পক্ষে খাটে তা নয়, সব সমাজের পক্ষেই তা সত্য। 1970 সালের পর থেকে সোভিয়েত দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়ে উৎপাদন ব্যবস্থার দায়ভার সুবিধাবাদী ও স্বার্থপর ভাগ্যান্বেষীদের দখলে চলে গেল। সেই ব্যবস্থার নতুন ও উন্নত ধরনের উৎপাদন প্রণালী পুরাতন উৎপাদন ব্যবস্থাকে ভেঙে দিয়ে প্রতিষ্ঠা করা অসম্ভব হয়ে দাঁড়ালো। এই অবস্থায় মার্কসের ভবিষ্যৎবাণী অনুসারে উৎপাদন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া অবশ্যম্ভাবী হয়ে পড়ল। সোভিয়েতের ধ্বংসের মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হলো যে উৎপাদন ব্যবস্থা হোক না কেন, তা যদি উৎপাদন শক্তিকে পুরোপুরি ব্যবহার করতে না পারে, বরং উল্টো তার প্রতিবন্ধক হয়, তবে তা উৎপাদন প্রথা ও সে সমাজে টেকে না। সে সমাজ নিজেদের সেকুলিস্ট বলুক বা পুঁজিবাদী বলুক। মার্কস দেখিয়েছিলেন পুঁজিবাদী উৎপাদন প্রথায় উৎপাদন শক্তির পূর্ণ প্রয়োগ ব্যাহত হয় একচেটিয়া ব্যবসায়ের উৎপত্তির ফলে এবং বাজারের সংকীর্ণতার দরুন। যুদ্ধোত্তরকালে সাম্রাজ্যবাদীরা বহুজাতিক কোম্পানির বিস্তার করে তা সমগ্র বিশ্বে তাদের ব্যবসা ছড়িয়ে দিয়ে এবং ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি করে তাদের পণ্যের বাজার অনেকখানি বিস্তৃত করেছিল। তাছাড়াও অনুন্নত পেছনে পড়ে থাকা কলোনিগুলো থেকে সস্তায় কাঁচামাল আদায় করে ও বেশি দামে তাদের কাছে উৎপাদিত পণ্য বিক্রি করে টাকা ধার দিয়ে পুরনো উৎপাদন কলাকৌশলে বিক্রি করে ইত্যাদি নানাভাবে প্রচুর লাভ তুলে আনে। এই অতিরিক্ত লাভের একটা অংশ তারা তাদের নিজেদের দেশের শ্রমিকদের দিয়ে তাদের বশ করে রাখে এবং তাদেরকে অপেক্ষাকৃত উচ্চমানের জীবনযাপন করা সম্ভব করে। যারা বেকার হয়ে যায় তাদের বেকার ভাতা দেবার এবং বৃদ্ধ ও অসমর্থদের সরকারি সাহায্য দেবার ব্যবস্থা করে। এই রকম কিছু সংস্কারপন্থী ব্যবস্থা চালিয়ে তাদের দেশের শ্রমিক শ্রেণীকে হাতের মুঠোয় রেখে দেয়। এদিকে সোভিয়েত দেশের শ্রমিকদের জীবিকার মান 1970 সাল থেকে নেমে যেতে আরম্ভ করে। ফলে ইউরোপের শ্রমিকদের সঙ্গে তুলনা করে তারা স্বভাবতই কমিউনিস্ট পার্টির উপর বিরক্ত হয়ে ওঠে। সাম্রাজ্যবাদীদের জোর প্রচারের ফলে তারা ভাবতে আরম্ভ করে পুঁজিবাদী বুঝি তাদের অবস্থা আরও ভালো হবে। এই আশা নিয়ে তারা সোভিয়েতদের কমিউনিস্ট শাসন ভেঙে দিয়ে পুঁজিবাদী উৎপাদন প্রথায় ফিরে গেছে। কিন্তু দুদিন যেতে না যেতেই তারা পুঁজিবাদী উৎপাদন প্রথার আসল রূপ দেখতে পেয়েছে।
একদিকে তাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম যেমন ৩-৪ গুণ বেড়ে গেছে, তেমনি হাজারে হাজারে বেকার হয়ে তাদের যতটুকু আয় ছিল তাও খোয়াতে হয়েছে। তাই আমরা দেখেছি প্রতিদিন মস্কোর রাস্তায় হাজার হাজার শ্রমিক মিছিলে বার করে প্রতিবাদ জানাচ্ছে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার। সমাজবাদী সোভিয়েত যেসব সুখ সুবিধা তারা ভোগ করত তা আজ তাদের কাছে স্বপ্নের মতো হচ্ছে। কলোনি শোষণ না থাকলে এইসব সুখ সুবিধা পুঁজিবাদীদের পক্ষে দেওয়া সম্ভব না, একথা তারা মর্মে মর্মে বুঝতে পারছে। আশা করা যায় পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দিন দিন এই প্রতিবাদ এত শক্তিশালী হয়ে উঠবে যে সে সত্যি জনসাধারণ তাদের ভুল বুঝতে পেরে আবার সমাজতন্ত্রের দিকে ফিরে আসবে। অবশ্য এটা নির্ভর করছে অনেকখানি কতটা সেখানকার কমিউনিস্ট পার্টি তাদের নিজেদের সংশোধিত করে সত্যিকার কমিউনিস্ট পার্টিতে পরিণত করতে পারবে তার উপর। সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থার বিফলতার আরেকটা কারণ হল সোভিয়েত শ্রমজীবী মানুষের সমাজতান্ত্রিক মানসিকতা থেকে দূরে সরে যাওয়া, যা পার্টি নেতৃত্বের নজরে এলো না। তাই তারা উৎপাদন ব্যবস্থায় আয়ের বন্টন নিশ্চিত করলেন সমাজতান্ত্রিক সমাজের উপযোগী করে। কিন্তু উৎপাদনের ব্যাপারে শ্রমজীবী মানুষ যে শ্রম বিমুখ হয়েছেন তার কোনো প্রতিবিধান করলেন না। সোভিয়েতি কাজ করুক বা না করুক কারো চাকরি খোয়া যাবার ভয় ছিল না বা বেতন পাবার কমতি হতো না। ফলে শ্রমিক ও কর্মচারী অনেকেরই মানসিকতার দিক থেকে পুরোপুরি পুঁজিবাদী ব্যক্তিগত স্বার্থপরতার ভাব সৃষ্টি হলো। যত কম কাজ করে যত বেশি টাকা আয় করা যায় তার চেষ্টা করতো তাদের কেউ কেউ। লেনিন বলে গেছেন, বুর্জোয়া শ্রেণীর হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া বরং সোজা, কিন্তু হাজার হাজার খুদেপাতি বুর্জোয়াদের ব্যক্তিকেন্দ্রিক মানসিকতা পরিবর্তন করে তাদের সমাজকেন্দ্রিক মানসিকতা গড়ে তোলা অনেক বেশি কঠিন ও সময় সাপেক্ষ। এই খুদেপাতি বুর্জোয়া শ্রেণী শুধুই নিজের স্বার্থসিদ্ধির মতলববাজি মনোভাব সহজে ছাড়ানো যায় না, এবং এই মনোভাব থেকে বুর্জোয়া শ্রেণী জন্ম নেয়। বল প্রয়োগ করে এদের মনোভাব বদলানো যায় না। অত্যন্ত ধৈর্যের সঙ্গে বহুদিন প্রচার, শিক্ষা ও সংগঠনের ভেতর দিয়ে এদের মানসিকতার পরিবর্তন হতে পারে। যখন তারা সমাজের স্বার্থকেই সম্পূর্ণরূপে নিজেদের স্বার্থভাব বলে ভাবতে শিখবে, যতদিন অবধি মানুষ স্বতঃপ্রবৃত্ত হয়ে এই সামাজিক মানসিকতার দ্বারা পরিচালিত না হচ্ছে, ততদিন অবশ্য উৎপাদন ব্যবস্থায় সম্পূর্ণ সমাজতান্ত্রিক বন্টন ব্যবস্থা চালু করা যাবে না, এবং শৃঙ্খলা রক্ষার ব্যবস্থাও বজায় রাখতে হবে। না হলে উৎপাদন কাঠামো অচিরে রুগ্ন হয়ে পড়বে, যেমন হয়েছে সোভিয়েত দেশে। অবশ্য এই সামাজিক মানসিকতার দৃষ্টান্ত সবচেয়ে আগে পার্টিকেই দিতে হবে। সোভিয়েত দেশের এবং পূর্ব ইউরোপের কমিউনিস্ট পার্টির ভেতর স্বার্থান্বেষীদের প্রধান স্থপিত হওয়ায় খুদেপাতি বুর্জোয়া শ্রেণীর মানসিকতার কোনো পরিবর্তনই হলো না, বরং শ্রমিক শ্রেণীও এই সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে পড়ল। ফলে কাজে ফাঁকি দেওয়া ও গাফলতি করার রোগ সারা দেশে ছড়িয়ে পড়ল। অথচ সমাজতন্ত্রের নামে ও শ্রমিক শ্রেণীর রাষ্ট্রের নামে এইসব অলস স্বার্থপর ব্যক্তিতান্ত্রিক কর্মচারীদের কোনো শাস্তি দেওয়া গেল না। তাছাড়াও যেহেতু তাদের কাজের কোঠা শুধু সংখ্যা দিয়ে নির্ধারিত হতো, তাই যেন তেন অনির্দিষ্ট সংখ্যক পণ্য তৈরি করেই তাদের দায়িত্ব শেষ করত। যে জিনিসটা তৈরি করলো সেটা ভালো হলো কি মন্দ হলো তার থেকে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। ফলে বহু পরিমাণ বাজে জিনিস বাজারে আসতো, যার গুণগত মান এত নিকৃষ্ট হতো যে লোকে বিদেশি জিনিসের জন্য হাহুতাশ করত। কাজ যাই করুক না কেন, সমাজতান্ত্রিক দেশ বলেই বেতনের দিক থেকে কারো কমতি হতো না। ফলে বাজার জিনিসপত্র আসুক বা না আসুক, মানুষের পকেটে পয়সার অভাব হলো না। ফলে জিনিসপত্রের দাম চড়চড় করে বাড়তে লাগলো এবং কালোবাজার দেখা দিল। পার্টির নেতারা ও কলকারখানার উচ্চস্থানীয় ও নেতৃত্বস্থানীয় কর্মচারীরা এই কালোবাজারের সুযোগ নিয়ে বেশ দুপয়সা কামাতে লাগলো। ফলে জনসাধারণের কাছে কমিউনিস্ট পার্টি আরও ঘৃণ্য হয়ে উঠল। সোভিয়েত দেশ ভেঙে টুকরো হয়ে যাবার আরেকটা কারণ হলো বিভিন্ন ভাষাভাষীদের ভেতর বিচ্ছিন্নতাবাদী জাতীয়তাভাবের উৎপত্তি। সোভিয়েত দেশ নানান ভাষাভাষীদের নিয়ে তৈরি হয়েছিল। এইসব ভাষাভাষীদের ভেতর রাশিয়ানরাই ছিল সবচেয়ে সংখ্যায় বেশি এবং আর্থিক অবস্থায় ও সাংস্কৃতিক দিক দিয়ে সবচেয়ে উন্নত। ফলে কমিউনিস্ট পার্টির ভেতরও তারা স্বভাবতই প্রাধান্য পেল। কিন্তু তথাপি লেনিনের শিক্ষা ও স্ট্যালিনের কঠোর শৃঙ্খলার ফলে পার্টির ভেতর জাতিগত বৈষম্য দেখা দেয়নি এবং পার্টি বিভিন্ন ভাষাভাষী জাতিগুলোকে একত্র করে রাখতে সমর্থ হয়েছিল। কিন্তু পার্টি যখন সুবিধা
সাম্রাজ্যবাদী ও তোষামোদকারীদের হাতে চলে গেল, তখন অপেক্ষাকৃত পেছনে পড়ে থাকা জাতিসমূহের উপর রাশিয়ান পার্টির নেতাদের মতব্বরি সহ্য সীমা ছাড়িয়ে গেল এবং তারা নিজেদের অবহেলিত ও বঞ্চিত মনে করতে লাগলো। এর ফলে রাশিয়ার সঙ্গে তাদের সাম্রাজ্যবাদী ও কলোনির ভেতর যে রকম শোষিতের সম্বন্ধ সৃষ্টি হয়, এরকম একটা বিরূপ ভাবের সম্বন্ধ গড়ে উঠল। এর ফলে গর্বাচেভের আন্দোলনের পরিণামে কেন্দ্রীয় শক্তি যখন দুর্বল হয়ে পড়ল, তখন এই সব ছোট ছোট জাতিগুলো নিজেদের স্বাধীন বলে ঘোষণা করলো। আমরা আগের এক অধ্যায়ে দেখেছি আসমান বিকাশ ও আসমান ব্যবহারের ফলে অসমান বিকাশ ও অসমান ব্যবহারের ফলেই বিচ্ছিন্নতাবাদ শক্তিশালী হয়ে ওঠে। সোভিয়েত দেশ টুকরো টুকরো হয়ে যাওয়া তার প্রকৃষ্ট উদাহরণ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তিনটে প্রধান কারণ সোভিয়েত সমাজতন্ত্রের পতন হয়। প্রথমত, কমিউনিস্ট পার্টির নৈতিক অধঃপতন ও পার্টির ভেতরের গণতান্ত্রিকতা নষ্ট হয়ে যাওয়া। এর ফলে জনসাধারণের সঙ্গে পার্টির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ও পার্টি শুধু অস্ত্রবলে নিজেদের শাসন চালিয়ে যায়। দ্বিতীয় কারণ হলো নির্জীব পুরনো উৎপাদন ব্যবস্থার জন্য উন্নত ধরনের নতুন উৎপাদন কৌশল চালু করতে না পারা, যার ফলে জনসাধারণের অবস্থার অবনতি হতে থাকে এবং গোটা অর্থনৈতিক কাঠামোই ভেঙে যায়। তৃতীয় কারণ হলো অন্যান্য ভাষাভাষী ও জাতীয় লোকদের অসমান উন্নয়ন ও উন্নত রাশিয়ানদের দ্বারা তাদের অবহেলা। মোট কথা, কমিউনিস্ট পার্টির যদি ক্ষমতায় এসে কুলুষিত ও ভ্রষ্টাচারী না হয়, পার্টি শৃঙ্খলা ও গণতান্ত্রিকতা বজায় রাখতে পারে এবং জনসাধারণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে তাদের সুখ দুঃখের সহভাগী হয়ে ধীরে ধীরে তাদের সমাজতান্ত্রিক মানসিকতা গড়ে তুলতে পারে এবং সঙ্গে সঙ্গে দেশের উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়িয়ে লোকের অবস্থার ক্রমশ উন্নতি বজায় রাখতে পারে, তাহলে বিপ্লবের ভেতর দিয়ে হোক অথবা বুর্জোয়া গণতন্ত্রের সুযোগ গ্রহণ করেই হোক, ক্ষমতা অধিকার করতে পারলে আর ক্ষমতাচ্যুত হবার সম্ভাবনা থাকবে না এবং সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে।